এরপর সে যতই গভীর পানিতে নামতে থাকে ততই যেন পিছন থেকে কিছু একটা মরমর করে খাওয়ার শব্দ শোনা যায়। এরপর সৌরভ তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায় আর দেখতে পায় তার মারা মাছগুলো কে যেন শূন্যে ভেসে কচমর করে চাবিয়ে খাচ্ছে। সে আর দেরি না করেই এক মুঠ চাল ও ডাল পানিতে ফেলে দেয় আর দ্রুত ওখান থেকে উঠে আসে। কমলা সারাদিন বাড়ির কাজকাম করে অবসর সময় মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল বানায়, আর ওগুলো তার স্বামী সোহরাব বাজার বেলায় বাজারে বিক্রি করে। ওগো, বৃষ্টির ভাব তো ভালো ঠেকছে না। সেই এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে, আর এই জোরে হাওয়া, আর কি জোরে জোরে ডাক মারতিছে। তাই তো দেখছি, মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ গো, এখনো বৃষ্টি দেখলে আমার খুব ভয় হয়। আমার মনে পড়ে যায় ওই সেদিনের রাতের কথা। সেদিনের রাতটা মনে হলে যেন বুকে কেমন একটা চিমচিম করে ওঠে। প্রকৃতি মাঝে মাঝে এমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কারো কিচ্ছু করার থাকে না তখন। এই যে, তাহলে চলো ঘরের ভিতরে যাই, বাইরে থাকা ভালো ঠেকছে না। এই যে বিদ্যুৎ কখন কোথায় গিয়ে পড়ে তার ঠিক নাই। ওগো, জানালাটা একটু বন্ধ করে দাও, তাহলে বাইরে থেকে হাওয়া বাতাস ও বৃষ্টির ছটা ভরে আসবে না। এরপর সৌরভ তার বউয়ের কথা অনুযায়ী জানালার পাশে গিয়ে দাঁড় হলো আর বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি গো, জানালা দিয়ে চলে এসো, ওখানে আবার দাঁড়িয়ে আছো কেন? বুঝলে কমলা, মনে হচ্ছে বৃষ্টি কমতে শুরু করে দিয়েছে। বাইরে পানিতে থই থই করছে। দু একদিন গেলেই বাইরে মাছ মারতে পারবো। খুব মাছের নেশা তাই না? সারাদিন গ্রামগঞ্জে ব্যবসা করে এসে তাও তোমাকে ক্লান্ত মনে হয় না? আরে শোনো, মাছ ধরা ওটা একটা নেশা। মানুষ কাঁচা টাকা, কাঁচা নারী ও কাঁচা মাছ একদমই হাতছাড়া করতে চায় না। তো তোমারও তিনটে জিনিসেরই নেশা আছে নাকি? এভাবে দুজন গল্প করতে করতেই বৃষ্টি চলে যায় আর ঠান্ডাও নেমে আসে। আর কালকে সকাল সকাল বেরোতে হবে ব্যবসায়, এ কারণে সকালেই ঘুমিয়ে পড়ে। বাহ, এই এক রাতের বৃষ্টিতেই মাঠ ঘাট সব একেবারে ভরে গেল। আর এই অবধি যদি বৃষ্টি পড়তো তাহলে তো বন্যা হয়ে যেত। কি রে সৌরভ, এখানে একলা দাঁড়িয়ে কি করিস? রাতে যদি মাছ ধরতে আসিস তাহলে আমাকেও ডাক দিস, দুজনেই একসঙ্গে আসবো মাছ ধরতে। আমারও তো ভয় নেই, তুই যাকে পাই সঙ্গে করে নিয়ে আসিস, আমি একাই আসবো, যত সব। দূর, তোর সঙ্গে কথা বলে আমার খালি খালি সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। যাই, আমি আমার কাজে যাই। এরপর সৌরভ ওখানে আর কোনো কথা না বাড়িয়েই তার কাজে চলে যায়। এরপর সন্ধ্যা হলে কাজ শেষ করে তার মালিকের কাছ থেকে টাকা পয়সা বুঝিয়ে নিয়ে বাসায় চলে আসে। যে বাড়িতে কাজ করে ওই জমিদার অনেক টাকা পয়সার মালিক। তার পুরাতন বাড়িটা নতুন করে রং করাচ্ছে, কারণ তার ছেলে মেয়ে কেউ নাই যে তাদের জন্য নতুন করে বাড়ি করবে। তাই যতদিন বেঁচে থাকবে এই বাড়িতেই তার শেষ নিঃশ্বাস যেন ত্যাগ হয়। এরপর সৌরভ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পেটের খিদা মিটিয়ে সুন্দর একটা ঘুম দেয়। এরপর ধীরে ধীরে রাত নেমে এলে যেন তার মাছ মারার নেশাটাও জেগে উঠল। তিনি হাতে বল্লভ ও লাইট নিয়ে বেরিয়ে পড়লেন মাছ মারার উদ্দেশ্যে। না, তেমন মাছ তো দেখতে পাচ্ছি না। এইটুকু এইটুক মাছ তো গাঁদবে না। না, একটু সামনে যাই, এগিয়ে দেখি। এই তো পেয়েছি।
এইবার তুমি আমার হাতে ধরা না দিয়ে কিভাবে যাও বাপু, এইটাই দেখবো আমি। এই তো, এই রকম আর 2-4টে পেলেই হয়ে যাবে। যাই, সামনে এগিয়ে দেখি আর পাই কিনা। কি রে, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন রে? ওরে বাবা রে, আর বলিস না, ওইদিকে তেঁতুল তলায় বড় একটা শোল মাছ দেখে মারতে যাই। মাছটাকে খুঁটফোস মারি, কিন্তু গাথে না। আস্তে আস্তে আমাকে গভীর পানিতে নিয়ে যায়, আর আমি কোনো মতনে বুঝতে পেরে দৌড়ে পালিয়ে আসতেছি। ওরে বাবা, আমি আর নাই, আমি শেষ। তোকে না বলেছিলাম আসবার সময় আমাকে ডাকে আসবি? তা তো করলি না। আজ তো বরঞ্জোর পেয়েছে গেছিস। আজ আর মাছ ধরবো না রে। চল চল, দুজনে বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। কাল একবার কবিরাজের কাছ থেকে কিছু বুঝে শুনে এসে মাছ মারতে নামবো একসঙ্গে দুজন। এরপর দুজনেই ওখানে আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে যায়। আর পরের দিন সকাল হতে না হতেই তারা কবিরাজের কাছে চলে যায় এর সুরাহা কিছু একটা করতে। এরপর দুজনে তারা জঙ্গলের ভিতরে চলে যায়, কারণ জঙ্গলের ভিতরে থাকে সেই কবিরাজ। অবশেষে তারা সেই কবিরাজের কাছে পৌঁছে যায়, আর তাদের সঙ্গে যেসব ঘটনা ঘটে গেছিল সমস্ত কথা খুলে বলে গতকাল তাদের সঙ্গে কি হয়েছিল। এ তো খুব ভয়ানক কথা। রাতে মাছ ধরবার নেশা ছেড়ে দে যদি বাঁচতে চাস। কিন্তু কবিরাজ মশাই, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? সব সমস্যারই সমাধান আছে, কিন্তু তার জন্য সাহস রাখতে হয়। আপনি আপনি আমাদের একটা উপায় বের করে দেন না, যাতে ওই দুষ্ট ভূত আমাদের কোনো ক্ষতি না করতে পারে। শোন, যার যার সীমানা তার তার শক্তি একটু বেশিই থাকে। ডাঙায় যেমন বাঘ, পানিতে যেমন কুমির, আর গাছে যেমন ওখানে কিছু করবার মতো শক্তি আমাদের কারোর নাই। কোনো উপায় কি নেই কবিরাজ মশাই? এই শোন, যখন এর পর থেকে মাছ মারতে যাবি তখন এই চাল আর ডাল সাথে রাখবি, ঠিক আছে? যখনই তোর সন্দেহ হবে তখনই এক মুঠ চাল ও ডাল মাটিতে ফেলে দিবি, আর তখনই ও তোর পিছনে ছেড়ে দিবে। কবিরাজের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনে চাল ও ডাল নিয়ে এরপর দুজনে বাসায় চলে আসে ও রাতের জন্য অপেক্ষা করে। এরপর রাত হতে না হতেই জালাল দরজার সামনে এসে হাজির। কই রে সৌরভ, বের হ, যাবি না মাছ ধরতে? এই যে শুনছো, ওই যে ডাকছে আমাকে মাছ মারতে যাওয়ার জন্য। তুমি ঘুমাও, আমি যাই। এরপর লাইট ও পল্লব নিয়ে ঘরের বাইরে বের হয়, কিন্তু আশ্চর্যজনক বিষয়, বাইরে কেউ নেই। কই, কোথায় গেল শালা? দেখি তো, সামনে গিয়ে দেখি। সৌরভ ভাবলো হয়তো সে সামনে এগিয়ে গিয়েছে ডাকিয়ে। এই কারণে কোনো কিছু ভালো মতো বিচার না করেই বিলের মধ্যে চলে যায় মাছ ধরতে। এই তো দাঁড়া, হ্যাঁ, আয় আয় আয়, আমার ফুরকু চায়। হ্যাঁ, কোথায় যাবি এবার? হ্যাঁ, সৌরভ এইভাবে মাছ ধরতে ধরতে সামনে এগোতে থাকে, কিন্তু সামনে একটা বড় মাছ দেখতেই আস্তে আস্তে সে পানিতে নেমে পড়ে, কারণ তার লোভটা যেন সামলাচ্ছিল না কোনোভাবেই। এরপর সে যতই গভীর পানিতে নামতে থাকে ততই যেন পিছন থেকে কিছু একটা মরমর করে খাওয়ার শব্দ শোনা যায়। এরপর সৌরভ তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায় আর দেখতে পায় তার মারা মাছগুলো কে যেন শূন্যে ভেসে কচমর করে চাবিয়ে খাচ্ছে। সে আর দেরি না করেই এক মুঠ চাল ও ডাল পানিতে ফেলে দেয় আর দ্রুত ওখান থেকে উঠে আসে। ওরে বাবা, এই একটুর জন্য বেঁচে গেলাম। এখনই এখনই দ্রুত বাড়িতে ফিরতে হবে। দাঁড়া, কই, এই দাঁড়া, কই যাস? আজ চাল ডালের জন্য বেঁচে গেলি,
ভাগ্যিস সঙ্গে করে নিয়ে এসেছে, চল পড়া, নাহলে তোর ঘাটটায় মটকে দিতাম। যা, আর কদিন বাঁচবি এইভাবে, ঠিক তোর ঘাড় মটকাবই। এরপর সৌরভ ওখান থেকে বাসায় গিয়ে জ্বরে অসুস্থ হয়ে পড়ে যায়। হ্যাঁ ভাবি, কিভাবে কি হলো? রাতে আপনার ডাক শুনেই বাইরে বের হয়ে গেল, এরপর ফিরে এসে তার এমন জ্বর। কই, কালকে তো রাত্রে আমি আসিনি। আমার আসার কথা ছিল, কিন্তু কাল আমি একটু বোনের বাড়িতে গেছিলাম, এই কারণে আসতে পারিনি। কি বলেন ভাই? তাহলে তো কাল আমরা বড় জোর বেঁচে গেছি। কি জানি কি হয়েছিল কালকে তার সঙ্গে। এরপর কমলা তাকে সমস্ত ঘটনা খুলে বলে কি কি হয়েছিল গতকাল রাত্রে তার সঙ্গে। আর সে তার সমস্ত কথা শুনে তাকে একটা ঔষধ দিয়ে, যাতে করে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরপর সে ওষুধগুলো তাকে পানি দিয়ে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সে বিছানায় উঠে বসে আর সব কিছু বলতে শুরু করে দেয়। একটুর জন্য বেঁচে গেছি রে, বুঝলি? বড় হলি, কিন্তু বুদ্ধি হলো না রে। রাতের বেলায় কারো এক ডাকে বাইরে বের হওয়ানো যায় না। জানি তো, কিন্তু রাত্রে তোর আসবার কথা, তাই ভাবলাম তুই হয়তো ডাক দিয়েছিস, এই কারণে বাইরে বের হয়েছি। যা করেছিস করেছিস, এমন ভুল আর দ্বিতীয়বার করিস নে, বুঝছিস? তাহলে আমি এখন যাই, পরে এক সময় দেখা হবে। আর তুই সুস্থ হলে একসঙ্গে মাছ মারতে যাব, কেমন? আমি আর জীবনে রাত্রে মাছ ধরতে যাব না গো। যাক, তাহলে তোমার 3টা নেশার একটা নেশা তো গেল, কাঁচা মাছের নেশা। দেখে যেন মনে হচ্ছে কোনো এক মানুষকে খেয়ে ফেলতিছে। আমি সোহান, লোকে আমারে সোহান মাঝি বলে ডাকে, কারণ আমি প্রতি রাতেই নদীতে মাছ ধরতে যাই। প্রতিদিনের মতো তাই আজকেও মাছ ধরতে আসছি। অন্যদিন যদিও জ্যোৎস্নার রাতে আসতাম, আজ অন্ধকারের রাত, কারণ আজকে পূর্ণিমার রাত। এই পূর্ণিমার রাতে তেমন একটা জেলে নদীতে থাকে না, কারণ তারা অনেকটা ভয় পায় আজকের এ রাতকে। আর আমি অতটা ভূতপ্রেত বিশ্বাস করি না, আর ভয়ও পাই না, এই কারণে একাই চলে আসছি আজকে। হ্যাঁ, এ কি? আমি কি দেখতেছি? জালে এত মাছ আসলো? হ্যাঁ, তাহলে যাই, আর একটু গভীরে যাই। আমি খুব আনন্দিত হয়ে নৌকাটি নিয়ে গভীর পানিতে চলে গেলাম। এরপর গভীর পানিতে গিয়ে আবার পুনরায় জাল ফেললাম, কিন্তু এ কি, গতবারের থেকে যেন এবারকে আরও অনেক বেশি মাছ উঠেছে। আমার তো অনেক খুশি যেন সীমা থাকছে না। এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকলাম যে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। আজ অনেক মাছ পেয়েছিলাম, আর বিক্রি করে একটু গোস্ত দিয়ে ভাত খাইছিলাম, ভুলেই গেছি প্রায়। আজকে আবার এই মাছ বিক্রি করে কালকে গোস্ত দিয়ে ভাত খেতে পারবো। এভাবে আস্তে আস্তে গভীরে যাই আর জাল ফেলি, আরও একটু গভীরে গিয়ে আবার জাল ফেললাম। এবারও যেন অনেক মাছ উঠেছে জালে। এই মাছগুলো পাচ্ছি ভেবে মনে আজ অনেক আনন্দ লাগতেছে। আর কোনো দিনে আমি নদীর এই দিকে আসিনি, শুধু অন্য সাইড দিয়ে মারছি। আগে যদি জানতাম তাহলে আরও আগে এই জায়গায় মাছ মারতে আসতাম। এসব কথা ভাবতে ভাবতেই নিশ্চিন্তায় মাছ মারতেই আসি। শুধু মাছ মারতে মারতে যে কখন কোন দিকে এসে পড়েছি তা বলতেই পারি না। তখনই হঠাৎ করে খেয়াল করলাম
আমি যেন এক অজানা জায়গায় চলে এসেছি। এমনিতে আমাবস্যার রাত, জ্যোৎস্না ওঠে নেই আজকে। চারদিকে তাকাচ্ছি, শুধু ঘুটঘুট অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে একটা চর দেখা যাচ্ছে। চরএলায় যে এত মাছ পাওয়া যায় তা তো আগে জানতাম না, কিন্তু ছোট থেকে তো শুনে আসতেছি চর এলাকায় একটু মাছ কমই থাকে, কিন্তু এত মাছ পাওয়া যায় এই জায়গায়। কোথা থেকে এত মাছ আসতেছে এই কথা আমার মনে একবারও আসলো না। আমি মনের আনন্দে মাছ মেরেই যাচ্ছি। হঠাৎ করেই দূর থেকে কারো এক আর্তনাদ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ভয় আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কে এত রাতে এই আর্তনাদভাবে চিৎকার করতেছে? আমি শুনেছি নদীতে নাকি রাত্রে ডাকাতি হয়, কিন্তু শব্দটা তো চরের ওই দিক থেকে আসতেছে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই তো দ্বিতীয়বার শব্দটা শুনে শিওর হলাম শব্দটা চরের ভিতর থেকে আসতেছে, কিন্তু এই চরটাকে দেখে তো মনে হয় না এখানে কোনো লোকজন বসবাস করে। তাহলে এ চিৎকার কোথা থেকে আসতেছে? আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে তৎক্ষণাৎ আমার কি করা উচিত। নৌকা থেকে নিচে নামার সাহস খুঁজে পাচ্ছিলাম না। আবার কি করব? এই নৌকা নিয়ে এখান থেকে চলে যাব একজনকে বিপদে ফেলে? এতটা কাপুরুষও না আমি। এসব কিছু ভাবতেছিলাম, তখনই কিছু বুঝে ওঠার আগেই আবার সিমের চিৎকারের আওয়াজ। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। একে একে তিনবার সেই কান্নার আওয়াজ শুনে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। নৌকা থেকে নিচে নেমে চরের মধ্যে প্রবেশ করলাম। মনে অবশ্য অনেকটা ভয় লাগছিল তখন, তারপরও কিন্তু কি করার, কেউ একজন বিপদে পড়ছে, তাকে সাহায্য না করলে হয়? তাও আবার মেয়ে মানুষ। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কাকুই চোখে পড়লো না। যদি লোক নাই থাকে তাহলে চিৎকার করলোই বা কে? এসব কথা ভাবতে ভাবতেই একটু সামনে এগোলাম। ঠিক তখনই চোখে পড়ল দূরে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে বসে আছে, আর নিচে যেন কি যেন পড়ে আছে, তা খাচ্ছে। এই নির্জন চরের মধ্যে একাই একটা মেয়েকে দেখে আমি বেশ ঘাবড়ে গিয়েছি। তারপরও মনে একটু সাহস নিয়ে কৌতূহলবশত ভালোভাবে বোঝার জন্য বিষয়টি আমি সামনে এগোলাম। তো তখন আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল যে আমার মনে হয় সামনে যাওয়া ঠিক হবে না, কারণ আমি যদি সামনে যাই আমার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। এরপরও মাইয়াটার কাছে ধীরে ধীরে পৌঁছে গেলাম। এরপর মেয়েটাকে ডেকে বললাম, এই যে শুনছেন, আপনি এই অন্ধকার চড়ে একা একা কী করতেছেন? আর উনি কে? আমার ডাক শুনে মেয়েটি যখনই আমার দিকে চোখ তুলে তাকালো, তা দেখে নিজেকে আর কোনো মতনে স্থির রাখতে পারছিলাম না। আমাকে জোরে চিৎকার মারতে ইচ্ছা করতেছিল, কিন্তু গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না। তখন বড় বড় দাঁত, বড় বড় চোখ, হাতের মধ্যে রক্ত লেগে আছে, দেখে যেন মনে হচ্ছে কোনো এক মানুষকে খেয়ে ফেলতেছে। এরপর নিচে খেয়াল করলাম, দেখলাম একটা মরা মানুষের লাশ পড়ে আছে আর তার কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো তৎক্ষণাৎ আমার বুঝতে বাকি রইল না যে এটা একটা পিশাচ ডাইনি। খুব ভয়ানকভাবে ডপ ডপ করে তাকিয়ে আছে আমার দিকে, দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। ভয়ে তখন আমার হাত পা থরথর করে কাঁপতেছিল। তখন এতটুকু বুঝলাম যে এখানে আর এক মুহূর্ত আমাকে থাকা যাবে না। এরপর শরীরে সবটুকু শক্তি দিয়েই দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে তাকাই দেখি সেই পিশাচ ডাইনিটিও আমার পিছে পিছে দৌড়াচ্ছে। দাঁড়াও, কোথায় বেড়াচ্ছিস? দাঁড়াও, দাঁড়াও। ওই ডাইনিটির ভয়ঙ্কর ডাক শুনে
আমার ভয় যেন আরও দ্বিগুণ বেরিয়ে গেল। কার না আর প্রাণের মায়া নেই, এই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক কষ্ট করে হলেও ওখান থেকে দৌড়ে পালাচ্ছিলাম। এই অন্ধকারের মধ্যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি তার কোনো দিশা পাচ্ছিলাম না। চারদিকে শুধু চর আর চর। দৌড়তে দৌড়তে সামনে একটা কুটুরি দেখতে পাই। এরপর আর এদিক ওদিক না গিয়ে সোজা ওই কুটুরের মধ্যে চলে যাই, কেননা ওখানে কোনো মানুষ থাকতে পারে। কেউ কি ভিতরে আছো? দয়া করে দরজা খোলো। কে দরজা ধাক্কায়? আমার খুব বিপদ, আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খোলেন। দরজা খুলতেই দেখতে পেলাম বধূ সেজে সুন্দর একটা মেয়ে। ঘরে কে আছে না আছে এক মুহূর্ত বিবেচনা না করে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। কে কে আপনি? ঘরের ভিতরে এমনভাবে ঢুকলেন কেন? আর দরজাই বা বন্ধ করলেন কেন? আমি তখন হাঁপাইতেছিলাম, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। এবার ঘরের চারপাশে তাকালাম, কিন্তু এ কি, ঘরে কোনো আসবাবপত্র, কোনো জিনিস জানা নেই। আর মেয়েটির স্বামীও, তাকেও দেখতে পাচ্ছি না। আমাকে এমন করে চুপ থাকতে দেখে মেয়েটি আবার জিজ্ঞেস করলো, আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমি সোহান মাঝি, নদীতে মাছ ধরতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে একজনের আর্তনাদ শুনে তাকে এগিয়ে যাই সাহায্য করার জন্য। যখনই তার চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলাম, দেখলাম একটা মেয়ে একটা মরা মানুষের কলিজা ছিঁড়ে খাচ্ছে, আর আমাকে দেখে আমাকেও ধাওয়া করলো। আপনি এই জন্য দৌড়াতে দৌড়াতে আমি আপনার কুটিরে এসে ঢুকে পড়েছি। আমাকে এক গ্লাস পানি দেবেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে গেল। কিছুক্ষণের মধ্যে আবার এক গ্লাস পানি নিয়ে আসলো। এরপর মেয়েটির হাত থেকে আমি পানির গ্লাসটি নিলাম আর মুখের দিকে তাকালাম। আসলে মেয়েটিকে দেখে অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু এই নির্জন চরে মেয়েটি একা একা কী করতেছে এসব ভাবতে ভাবতে যখনই আমি পানি খাবো তখনই দেখলাম গ্লাসের ভিতর পানি না, রক্ত। এমন অবস্থা দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। গ্লাসটি এরপর নিচে ফেলে দিয়ে ভয় চিৎকার মেরে উঠলাম। এর কিছুক্ষণের মধ্যে দেখলাম মেয়েটি একটা প্রেতাত্মায় পরিণত হলো। এ কি, যারে আমি ওখানে মানুষের কলজা খাইতে দেখলাম, এ তো সেই আত্মাটা। কে 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 তুমি কে? আমার সাথে এমন করতেছো কেন তুমি? আমাকে যেতে দাও। কারণ তোদের বাঁচতে দেব না। তোদের মতো জেলেদের জন্য আজকে আমার এই অবস্থা। সেদিন অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী, শ্বশুর আর আমার বরযাত্রীরা সকলে মিলে এক নৌকায় পার হচ্ছিলাম নদী। সেদিন আমাকে নিয়ে সবাই অনেক খুশি ছিল। আমার গা ভর্তি গয়না, সুন্দর করে সেজেছিলাম স্বামীর জন্য। অনেক স্বপ্ন ছিল দু চোখে। কিন্তু তখনই হঠাৎ করে নদীতে ঝড় বইতে শুরু করে দিল। আমাদের নৌকায় এতটা লোক ছিল যে ওই ঝড়কে সামাল করতে পারেনি। এজন্য নৌকাটি নদীতে ডুবে যায় আর আমরা কয়জনে হাঁপাতে থাকি। ঠিক তখনই আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল এক জেলের নৌকা। আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু উনি শুনেও আমাদের কোনো সাহায্য করেনি। আমরা তখন আর্তনাদ করতে করতে পানিতে ডুবে মারা যাই। আর পরের দিন আমাদের লাশ ভেসে উঠলো ওই চরে। এরপর অনেকে আমাদের লাশ দেখে, কিন্তু আমাদের লাশের কোনো শেষ কাজটুকু করেনি। ওখানেই পচেগুলো যেতে লাগলো আমাদের লাশ, আর অবশেষে এক সময় মাটির সঙ্গে মিশে গেল আমাদের দেহ। এরপর থেকে আর আমি কোনো জেলেকেই ওই পাশ দিয়ে যেতে দেই না। যেই আসে তারে বুক চিরে করে যাচ্ছি রে খাই। আজ তোকে পেয়েছি, মানে এখন তোকেও খাবো। এই কথাটা বলে পেদারটা আমার দিকে তেড়ে আসতে লাগলো।
আমি প্রাণ বাঁচাতে সমস্ত শক্তি দিয়ে ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম। ঘর থেকে কোনো মতনে দৌড়ে পালিয়ে আবার সেই নির্জন পথে দৌড়তে লাগলাম। কি করব বুঝে উঠতে পারছি না। আবার পিছনে দেখলাম ওই ডাইনিটাও আমাকে তাড়া করছে, আমার পিছে পিছে দৌড়ে আসতেছে। আমি যেন একবারও পিছন ফিরে তাকাইনি। এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ করেই আজানের শব্দ কানে শুনতে পেলাম, আর ওখানেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর সকাল হলে সকালের কড়া রোদের তাপে সোহান জ্ঞান ফিরে পায়। সে দেখতে পেল সে এক নদীর চরে পড়ে আছে। এরপর ওখান থেকে উঠে বসে দেখতে পায় সামনে তার নৌকাটি পড়ে আছে। চারপাশে নির্জন, কোনো মানুষজনও নেই। সে বুঝতে পারে গতকালকে কোনো মতনে প্রাণে বেঁচেছে। এরপর ওখান থেকে বাসায় চলে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এই রকম ভয়ঙ্কর কার্টুন ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।